নমস্কার, আমি সৃজা। এই মুহূর্তে বুঝতেই পারছেন রয়েছি রবীন্দ্র সদন নন্দন চত্বরে। আমার সঙ্গে রয়েছেন সৌম্য মণ্ডল। আমরা একটুখানি আলোচনা করব। আপনারা সকলেই জানেন এই ইস্যুটা, যে সাম্প্রতিককালে বাংলা পক্ষের নেতা গর্গ চ্যাটার্জিকে গ্রেফতার করেছে পুলিশ। 3 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছিল, তো আগামীকাল সেটা শেষ হয়েছে। এবার প্রথম যেদিন গর্গ চ্যাটার্জিকে অ্যারেস্ট করা হয় সেদিন সৌম্য গিয়েছিল ব্যাংকশেল কোর্টে। তো আগামীকাল শেষ হচ্ছে, পিসি শেষ হচ্ছে। তো তুমি কি আগামীকালও থাকছো? অবশ্যই। এবং এই যে ঘটনাটা ঘটলো, গর্গর রাজনীতির সাথে অনেকে দ্বিমত হতে পারে, কিন্তু গর্গ যে ইস্যুগুলো তুলতো, যেমন ভূমি সন্তান সংরক্ষণ, যেমন আমাদের বাংলা যে রিসোর্সেস তার যে প্ল্যান্ডার, বা পুরো ভারতে বাঙালিদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেওয়া, তো সে একজন ফ্যাসিবাদের বিরুদ্ধে থাকা একজন রাজনৈতিক কর্মী, এবং তার উপরে যে আক্রমণটা নেমে এসছে, এটা সামগ্রিকভাবে বাংলার বিরোধীদের ওপর আক্রমণ নেমে এসছে, যারা বিরুদ্ধ মতে যারা কথা বলে। সুতরাং গর্গর পাশে যদি আজকে কেউ না দাঁড়ায়, পরের দিন যখন আমার সময় আসবে, পরে যখন অন্য কারো সময় আসবে, তখনও কিন্তু কাউকে পাওয়া যাবে না। ফলত যার যেই রাজনৈতিক মত হোক, যদি সে মনে করে যে মত প্রকাশের স্বাধীনতার জন্য কাউকে গ্রেপ্তার করা উচিত নয়, এটা একটা ফ্যাসিবাদী আক্রমণ, তাহলে তারই গর্গর পাশে দাঁড়ানোটা উচিত। প্রথমেই শুরু করলে যেটা বলে যে যদি কেউ গর্গর রাজনীতির বিরুদ্ধে হয়, তো আমি প্রথমেই জানিয়ে দিই যে গর্গ চট্টোপাধ্যায় যে রাজনীতিটা করে, আমি সেই রাজনীতিটার চূড়ান্তভাবে বিরোধী। কারণ আমি দেখেছি যে গর্গ চট্টোপাধ্যায় কখনো মানে উঁচু লেভেলের কোনো লোককে কিছু বলে না। সমাজের নিচু তলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, যে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সবজিওয়ালা, যারা প্রচন্ড কষ্ট করে জীবিকা নির্বাহ করে, এবং আমি জানি যে তাদের টিকি কোনো না কোনো শাসক দলের, মানে যেমন আগে তৃণমূল ছিল, এখন বিজেপি এসছে, কোনো না কোনো শাসক দলের সঙ্গে তাদের টিকি বাঁধা রয়েছে। তো সরাসরি এই লোকগুলো তো দোষী নয়, আর এরা তো এখানে সেটা খেতে এসেছে। মানে কোথাও গিয়ে বাংলার যে জিডিপি, সেই জিডিপি নির্ধারণে এই মানুষগুলোর ভূমিকা রয়েছে। তো এদের উপরে নির্যাতন করা মানে শ্রমজীবী মানুষের উপর নির্যাতন করা। মানে আমরা যদি শ্রেণী রাজনীতি দেখি আর জাতি রাজনীতি দেখি, তাহলে আমার কাছে শ্রেণী রাজনীতি অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু আমি মার্ক্সবাদে বিশ্বাসী। কিন্তু তারপরেও গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে, আমি বাঙালি হিসেবে প্রচন্ডভাবে প্রতিবাদ করছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, গর্গ যে কথাগুলো বলেছিলেন যে ইভিএম এর যে সমস্যা হতে পারে বা কিছু, এই কথাগুলো তো আপামর এই রাজ্যবাসীর অন্তত পক্ষে 80% মানুষের মনের ভাষা বা মনের কথা। সেক্ষেত্রে ওয়াই গর্গ? বিষয়টা হচ্ছে, গর্গ শুধু ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছে ব্যাপারটা এরকম না। ওর বিরুদ্ধে অভিযোগ দুটো। একটা হচ্ছে যে ইভিএম নিয়ে কিছু গুজব ছড়িয়েছে, যার জন্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দ্বিতীয় হচ্ছে জাতি বিদ্বেষমূলক তার কার্যকলাপ। এই দুটো ক্ষেত্রেই আমি একটা কথা বলতে চাই, যে গর্গ যখন বলেছে যে ভোট লুট হচ্ছে বাঙালির, ইভিএম যে স্ট্রং রুমে আছে তার সিসিটিভির বন্ধ, প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশন এখন এটা এক্সপ্লেনেশন দেয়নি কেন 7 মিনিট নেতাজি ইন্ডোরে সিসিটিভি বন্ধ ছিল, কেন গার্গী চট্টোপাধ্যায়ের ভিভিপ্যাট সেটা রাস্তায় পড়েছিল। তো এই প্রশ্ন গর্গকে অ্যারেস্ট করার আগে আমার মনে হয় নির্বাচন কমিশনের এটা ক্লিয়ার করার কথা ছিল, যেটা তারা করেনি, এবং সেটা সন্দেহের উদ্রেক করেছে। এবং দ্বিতীয়ত, নির্বাচন কমিশন বলুন বা বাকি রাজনৈতিক দল করুন, সবাই বলেছে ভোট শান্তিপূর্ণ। সুতরাং গর্গ একটা উস্কানি দিয়েছে, তার কি কোনো এফেক্ট দেখা গেছে? হাজার হাজার মানুষ কি নেতাজি ইন্ডোরে গিয়ে হামলা করেছে, ইভিএম লুট করেছে, ভাঙচুর করেছে? কিচ্ছু হয়নি। বিজেপিও বলেছে শান্তিপূর্ণ, ও বলেছে শান্তিপূর্ণ। সুতরাং কেউ যদি কোনো গুজব রটায়, কোনো হেড স্পিচ দেয়, দেখতে হয় যে তার উপরে কোনো এফেক্ট হলো কিনা। যেমন বিজেপির এক নেতা, আমি তার নাম ভুলে যাচ্ছি, তিনি বললেন যে দেশ কি গাদ্দারা কো গলি মারো সালো কো, সেটা হেড স্পিচ নয়, বিভিন্ন কিছু বললেন। তারপরে দিল্লিতে দাঙ্গা হয়ে গেল, তার কিন্তু জেল হয়নি, যেটা হওয়ার কথা। সুতরাং একটা হচ্ছে এই পার্টটা, যে
আমরা এই প্রসঙ্গে কিন্তু উমর খালিদের কথাও বলতে পারি। উমর খালিদকে বিনা ট্রায়ালে এতদিন ধরে জেলে আটকে রাখা হয়েছে। নির্বাচন কমিশন তার প্রথম কথা এটা বলা উচিত, এক্সপ্লেনেশন দেওয়া উচিত কেন সিসিটিভি 7 মিনিট বন্ধ ছিল বা কেন ভিভিপ্যাট রাস্তায় পড়েছিল, এটা একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে এই অভিযোগ সবাই তুলছেন, রাহুল গান্ধীও বলছেন, মমতা ব্যানার্জিও বলছেন, কাউকে না ধরে গর্গকে ধরলো। মানে কেন ধরলো সেটা আসছি। আর তার আগে দ্বিতীয় অভিযোগটা বলি, বিদ্বেষ রটানো। সারা ভারতবর্ষ জুড়ে যেইভাবে বাংলাদেশি তকমা দিয়ে বাঙালিদেরকে মারধর করে ফেরত পাঠানো হয়েছে, তাদের জীবন জীবিকা থেকে উচ্ছেদ করে পুশব্যাকও করা হয়েছে, যেইভাবে দেশের নাগরিককে বাংলাদেশে পুশব্যাক করা দেওয়া হয়েছে। আপনি ভাবুন, আপনি এই দেশে ট্যাক্স দেন, আপনার পূর্বপুরুষ এই মাটিতে ছিল, হ্যাঁ, কিছু হিন্দিভাষী লোকজন বা তার হাতে বন্দুক আছে, তার হাতে অশ্বস্তম্ভের ছাপ আছে বলে আপনাকে ধরে মেরে ধরে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিল, আবার সে তার কাগজ দেখিয়ে ফিরে আসছে। এটা তো অপমান নাগরিকত্ব, নাগরিকদের জন্য। অথচ ওই লোকগুলোর কিন্তু কিছু হচ্ছে না, হচ্ছে না। এবং মার্ডার হয়ে আমাদের বাড়ির ছেলেদের, আমাদের বাঙালি ছেলেদের, হিন্দু হোক মুসলমান হোক, সেটা হিমাঙ্কর পাল হোক বা সেটা জুয়েল রানা হোক, তারা লাশ হয়ে বাড়িতে ফিরে আসছে। হ্যাঁ, বাংলা পক্ষের আক্রমণে একজন বিহারি, একজন উড়িয়ার লাশ উড়িষ্যায় বা উত্তরপ্রদেশে ফিরে গেছে, এটা কেউ দেখাতে পারবে? না। ঠিক আছে, সুতরাং বাঙালিদের সাথে যা হচ্ছে তার তুলনায় আমি যদি দেখি এখানে বাংলা পক্ষ যা করেছে, দুটো কোনোভাবে কোনো তুলনাতে আসে না। আমি যদি দুটোকে ইকুয়াল একটা জায়গায় রাখি তাহলে বুঝতে হবে যে আমি কোথাও দিল্লির ন্যারেটিভ বা গুজরাটি হিন্দি যে আগ্রাসন, তাদের ন্যারেটিভ আমি খেয়ে বসে আছি। একটা অ্যাকশন, একটা রিয়াকশন। হ্যাঁ, বিজেপির পেছনে যেইভাবে অতিধনীদের সাপোর্ট আছে, গড়গড় পেছনে কাদের সাপোর্ট আছে? মিষ্টির দোকান, ঠিক আছে, কাপড়ের দোকান। আপনারা যদি বলছো যে গড়গড় পেছনে তৃণমূলের সাপোর্ট ছিল না, তৃণমূল গর্গ কিন্তু বলতেই পারে তৃণমূলের সাপোর্ট আছে অনেকে, কারণ গর্গ একসময় তৃণমূলের মুখপাত্র হিসাবে ছিল এবং মঞ্চেও দেখা গেছে। কিন্তু গর্গকে কিন্তু মমতা ব্যানার্জি ফ্রিঞ্জ এলিমেন্ট বলে বের করে দিয়েছিল। সেটা কি আপনার মনে আছে? তার কারণ হচ্ছে গর্গ মারোয়ারি পুঁজির বিরুদ্ধে এমন আক্রমণাত্মক হয়েছিল যে মমতা ব্যানার্জি এটা করতে পারে, মানে তাকে দলে রাখতে পারিনি। আমি যদি অবজেক্টিভলি দেখি তাহলে যদি আপনি বা আমি কভার করতে গেছিলাম আপনার মতো গড়গড় ওই যে টাকা মিছিল হয়, বাঙালি পুঁজির প্রয়োজন বলে ও যে মিছিল করে, সেখানে দেখবেন যারা আসছে মিছিলে, যারা পয়সা দিচ্ছে, কেউ একটা টি ক্যাফে চালাচ্ছে, কোন মহিলা আসে চাউমিনের দোকান খুলেছে, একদম বাঙালি যে ছোট উদ্যোগপতি এবং ব্যাপক পরিমাণে মহিলারা যারা নতুন স্টার্ট আপ খুলছে, তারা বেসিক্যালি গড়গড় পক্ষে এসে দাঁড়াচ্ছে। সুতরাং ফাসিস্ট হওয়ার জন্য যে সমর্থনের প্রয়োজন, সেটা যে পুঁজির সমর্থনের প্রয়োজন, সেটা গড়গড় পেছনে ছিল না। যদি থাকতো ও খুব জলদি, মানে শিবসেনার সাথে এটাই হচ্ছে পার্থক্য। ওর এক্সপ্রেশনে আমাদের আপত্তি থাকতে পারে, ঠিক আছে, কিন্তু এইটা হচ্ছে একটা জায়গা। ফলত গর্গ বিদ্বেষ রটিয়েছে, আর বজরং দল সে বিদ্বেষ রটায়নি। কারণ আপনারা জানেন যে ছত্তিশগড়ে আমাদের পুরুলিয়ার শ্রমিকরা মালিকের সাথে ঝামেলা হয়েছে, মালিক দীর্ঘদিন পয়সা দেয়নি, আর এখন পয়সা চেয়েছে, বজরং দল তাদেরকে পিটিয়েছে বাংলাদেশি বলে। ঠিক আছে, এই ধরনের কোনো ঘটনা গড়গড়া বা বাংলা পক্ষ বা বাংলা পক্ষ ছাড়াও অন্যান্য যে বাঙালি জাতীয়তাবাদীরা আছে তারা করেছে, এটা দেখাতে পারবেন না। আমাদের যারা শ্রমিকরা আছে বেলডাঙ্গার বা মুর্শিদাবাদের, তাদের বাড়িতে এখন লাশ ঢুকছে পাড়ার ছেলের, মানে প্রতিনিয়ত 1.5 বছর ধরে তাদের পাড়ার লোকজন কাজকর্ম হারিয়ে মার খেয়ে ফিরছে। আমাদের বাংলা শ্রমিকরা তারা কিন্তু কোনো বিহারির গায়ে হাত দেয়নি, কোনো উড়িয়ার গায়ে হাত দেয়নি। কেন হাত দেয়নি? কারণ আমাদের বাংলা শ্রমিকদের মধ্যে যতই তৃণমূল রাজ থাকুক, যতই বিজেপি আজকে আসুক, তাদের মধ্যে একটা বামপন্থী স্কুলিং আছে। তারাও মনে করে এরাও খেটে খাওয়া মানুষ, তাই তাদেরকে আক্রমণ করবো না, তাই তো। ফলত তারা বিহারিদের ওপর আক্রমণ করেনি, তারা কিন্তু সরকারের কাছে দাবি জানিয়েছিল, তৃণমূল সরকারের কাছে দাবি জানিয়েছিল যে আমাদের ব্যবস্থা করো, আমাদেরকে মার খেয়ে ফিরতে হচ্ছে। তাদেরকে জেলে দিল এবং কেন্দ্র থেকে এটা এনআইএ তদন্ত করলো, যেন বড় একটা সন্ত্রাসমূলক কাণ্ড কারখানা হয়েছে। কি ক্রমাগত লোকজন মার খেয়ে আসছে, লাশ ঢুকছে, তার পথ অবরোধ করেছে, সরকারের কাছে দাবি জানিয়েছে। তো এইভাবে পুরো ভারত জুড়ে যেইভাবে বাঙালিদেরকে ক্রিমিনালাইজ করা হচ্ছে,
বাঙালিরা এভাবে অপ্রেস হচ্ছে আর বাংলা পক্ষ যা করেছে ওরা কোনোভাবেই এটা তুলনাতে আসে না। এটা হচ্ছে 1 নম্বর। আর আপনি যে প্রশ্নটা করলেন যে কেন গর্ব, হ্যাঁ ইভিএম নিয়ে সবাই বলেছে, আর হেড স্পিচ তো বিজেপিও দেয়। হ্যাঁ, শুভেন্দু দিয়ে দেয়। হ্যাঁ আমি ওটাই বলতে ঠিক আছে, রিতেশ তিওয়ারি দিল। ঠিক আছে, মানে যেটা অসাংবিধানিক কথা, যে আমি মুসলমানদের কোনো সার্টিফিকেট সই করবো না, আমি শুধু হিন্দুরে মেলে। না না, দিলীপ ঘোষও কদিন আগে বলেছে যে ওরা আমাকে ভোট দেয়নি, আমাদেরকে ভোট দেয়নি, আমরা ওদের জন্য। তাহলে ওরা সংবিধানের মিথ্যা শপথ নিয়েছে, তাই না? না, সংবিধানের শপথ তো নেয়নি, ঈশ্বরের নামে শপথ নিয়েছে। হ্যাঁ, কিন্তু সংবিধানের এগুলো মানবে বলেছে, আর কোনো ভেদভাব করবো না, আরো যা বলেছে। তো বেসিক্যালি গর্গ চ্যালেঞ্জ, তার কারণ হচ্ছে ওরা হিন্দু মুসলমান দিয়ে বাঙালিকে ভাঙতে চাইছে। রবীন্দ্রনাথ কি বলেছেন যে নেশন হতে গেলে তার মধ্যে হিন্দু মুসলমান দুটোই আছে, আমি যদি হিন্দু মুসলমানকে ভাগ করি তাহলে নেশন ভেঙে যাবে। এরা আসলে যে অ্যান্টি ন্যাশনাল কার্যকলাপ করছে, এটা হিন্দু মুসলমান দিয়ে ভাঙলে সেটা বাঙালি দিয়ে জুটতে পারে, যেটা গর্গর ন্যারেটিভ। গর্গর রাস্তায় যা করে, তারপরেও ও যে ফেসবুকে যে রেগুলার যে লাইভ করে, সেখানে যা যা বলে সেখানেও কিন্তু ইকোনমিক এক্সপ্লয়টেশন নিয়ে বলে। বাঙালি পুঁজিপতিদের ইকোনমিক এক্সপ্লয়টেশন নিয়েও বলে, আবার বাঙালি শ্রমিকদের ইকোনমিক এক্সপ্লয়টেশন নিয়েও বলে। হিন্দি গুজরাটি যে আগ্রাসন, সে যেইভাবে বাঙালিদেরকে পুঁজিপতি হোক লেবার হোক তাদেরকে অপ্রেস করছে, ঠিক এই জায়গাটায় আমি আসবো। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে ভূমি সন্তান সংরক্ষণ। গর্গ আবার যদি ভূমি সন্তান সংরক্ষণের ইস্যু নিয়ে রাস্তায় নামে, এর আগে কিন্তু মমতা ব্যানার্জি একটা নোটিশ দিয়েছিল যে সরকারি পরীক্ষায় বাংলা পেপার বাধ্যতামূলক। পরে আবার কারো চাপে, কোন লবির চাপে মমতা ব্যানার্জি আবার ওটা প্রত্যাহার করতে বাধ্য হয়। বাংলা পক্ষ যদি ভূমি সন্তান সংরক্ষণ নিয়ে রাস্তায় নামে, আবার বিজেপি চাপে পড়বে, এবং কোথাও বাঙালির ইউনাইট হওয়ার একটা সুযোগ চলে। বিজেপিকে যারা ভোট দিয়েছে তারাও তো ভূমি সন্তান সংরক্ষণটা চায়। ঠিক আছে, সুতরাং গর্গকে অ্যারেস্ট করে এই পলিটিক্সটার উপর একটা আক্রমণ করতে চাইছে। হ্যাঁ, এবং গর্গ তো কোনো রাজনৈতিক দল না, কিন্তু গর্গটা ন্যারেটিভ তৈরি করে। ঠিক আছে, এবং আমাদের মতো বা তোমার মতো, বা আমরা যদি তোমাকে আমাকে আমাদের ধরি, বা অন্যান্য যারা অ্যাক্টিভিজম করে, তাদেরকে একটা বার্তা দিতে চাইছে যে যদি বাড়াবাড়ি করো তাহলে এইভাবে তুলে নেওয়া হবে। উমর খালিদকে জেলে দিয়েছে, তবুও লোকে থামেনি। গর্গকে তুলেও কাউকে ভয় দেখানো যাবে না, এই বার্তা দিতেই আমি কোর্টে গেছিলাম, এবং কালকে আবার যাব। ঠিক এই জায়গা থেকে প্রশ্ন করব, যদি অবাঙালি পুঁজি নিয়েই গর্গ বা গর্গদের এত সমস্যা হয়, এত মানে বাকি যে আন্দোলনটা সংগঠিত হয়, সেক্ষেত্রে আমরা জানি মমতা ব্যানার্জিকে সব থেকে বেশি ইলেকটোরাল বন্ডে পয়সা দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা। তারপরে আমরা যদি দেখি ডিয়ার লটারি, তো এরা তো কেউ বাঙালি নয়। তো অবাঙালি পুঁজিপতিদের ভরসায় মমতা ব্যানার্জি ভোটে লড়ছে, যে সরকারটা এতদিন এ রাজ্য চালাচ্ছিল। তো আমরা গর্গ চট্টোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব দেখি না কেন? গর্গ এই নির্বাচনে এবং আগের প্রচুর নির্বাচনে বিভিন্ন সাইডে সিপিএম কে সমর্থন জানিয়েছে। সেটা একটা দুটো দেশ জানিয়েছে, আমি অস্বীকার করছি। হ্যাঁ, এবং ওর যে পলিটিক্সটা যেটা ছিল, আপনারা আমরা যে অবজেক্টিভলি ব্যাপারটা দেখি, তাহলে ও বলছে যে বিজেপি, ও কি বলছে যে বিজেপিকে ভোট দেওয়া যাবে না, এবং যে কেন্দ্রে বাঙালি প্রার্থী আছে তাকে ভোট দিন, শক্তিশালী যে বাঙালি প্রার্থী, এইটা হচ্ছে ঘোষিত অবস্থান। এবং এক সময় ও যেহেতু তৃণমূলের সাথে কিছুদিনের জন্য যুক্ত হয়েছিল, তৃণমূল থেকে ওকে ফ্রিঞ্জ এলিমেন্ট বলে বিতাড়িত করা হয়। ফলত ওই পুরনো ছবি রেখে অনেকে তৃণমূল ছাপ মারে, কিন্তু ও প্রচুর জায়গায় 50-60-এর দশকে জ্যোতি বসুর যে ভূমিকা বাঙালি জাতিসত্তা নিয়ে, আমাদের আত্মমর্যাদা নিয়ে, গর্গ কিন্তু সেটাকেও পোট্রে করে। এবার মানুষের মধ্যে প্রচুর মানুষ বাংলার, তারা দীর্ঘদিন ধরে যেটা মনে করে এসছে এবং এখনো মনে করে যে বিজেপি একটা ভয়ঙ্কর সমস্যা, সেখান থেকে আমাকে যে বাঁচাতে পারে, যে থাকলে আমি কিছুদিন অন্তত একটা সময় পাবো কাজ করার, হ্যাঁ, তাকে আমাকে ভোট দিতে হবে। এবং সামহাউ তৃণমূল নিজেকে সেই জায়গাতে পোট্রে করেছিল, তার ফান্ডের জোরে হতে পারে, অন্য কিছুর জোরে হতে পারে, বিজেপির জোরেই করেছিল বা আরএসএস এর জোরেই করেছিল, হতে পারে। ঠিক আছে, বিজেপির জোরে করতে পারে, কিন্তু এটা মানুষের মনে হয়েছিল। ঠিক আছে, যেমন বিজেপি থাকে, মানে বিজেপির প্রার্থী থাকাবার জন্য যাদবপুর কেন্দ্রে মানুষ তো মানে এত বছর ধরে আরএসএস এর প্রার্থী দেবব্রত মজুমদারকে ভোট দিয়েছে। হ্যাঁ, ওটাই বলছি, তাই না? সুতরাং যেভাবেই হোক তৃণমূল এটা পোট্রে করতে পেরেছিল,
যে বিজেপিকে ঠেকাতে গেলে আমরা ছাড়া আর কোনো অপশন নেই। সেখানে দুর্ভাগ্যজনকভাবে সিপিএম বা কংগ্রেস তারা নিজেদেরকে মানুষের কাছে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী বলে সেটাকে তারা পোট্রে করতে তখনো পর্যন্ত পারেনি। একটা জায়গা থেকে বাংলার একটা বড় অংশের মানুষ, আসলে আমরা ছোটবেলা থেকে যে রবীন্দ্রনাথ নজরুল পড়ে বড় হয়েছি, যে কবিতাগুলো, যে গল্পগুলো বা সত্যজিৎ রায়ের সিনেমা দেখে, সেখানে আমরা যে মানুষগুলোকে নিকৃষ্ট মনের মানুষ এবং ভিলেন ভেবেছি, সেই মানুষগুলোর দল হচ্ছে বিজেপি। ফলত বাঙালিদের মনে হয়েছে চুরি, গুন্ডামি, কাটমানি, হ্যাঁ, সমস্ত কিছু মেনে নেবো, মানে সেই বাঁ হাত দিয়ে চোখ বন্ধ করে তৃণমূলকে ভোট দিয়ে দেবো, ঠিক আছে। ফলত সেক্ষেত্রে যারা প্রবলভাবে তৃণমূল বিরোধী বা প্রবলভাবে তারা আরো বেশি বিজেপি বিরোধী, এবং তার মধ্যে তো কোনো ভুল নেই, কারণ তৃণমূলের বিরুদ্ধে শিক্ষা দুর্নীতির অভিযোগ, একটা ভয়ঙ্কর দুর্নীতি সবাই জানে। আর গত 10 বছরে 89টা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বিজেপির সময়। এই তো নিটের হলো, দুদিন আগে নিটের হলো। সুতরাং তৃণমূলের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই। বিজেপি যার যেই অপরাধগুলোতে প্রোম্যাক্স নয়, ঠিক আছে, ফলত যে মানুষরা মনে করেছেন তাদের তো খুব একটা তো দোষ নেই। কিন্তু গড়গড় রাজনীতি আমি যদি অবজেক্টিভলি দেখি, সে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে যেমন একটু কম ইয়ে করেছে, তেমনি আবার ওই ভূমি সন্তান সংরক্ষণের যে নোটিশ, সেটাকে প্রত্যাহার করা নিয়ে মমতা ব্যানার্জি ব্যাপক সমালোচনা করেছে। অবাঙালিদেরকে ক্যান্ডিডেট করা নিয়েও ব্যাপক সমালোচনা করেছে। বহিরাগত ক্যান্ডিডেট আমরা দেখেছি, শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে বিজেপির সাথে কম্পিটিশন করে আজকে উত্তরপ্রদেশ, বিহারে বা অন্যান্য জায়গায় বাঙালিদের গিয়ে এমএলএ এমপি হচ্ছে না, ঠিক আছে। তাহলে বাংলা থেকেও যদি তারা এই এমএলএ এমপি হয়, তাহলে এটা তো বেসিক্যালি যে পূর্ব বিহার বানাবার আশঙ্কা মানুষ করছে বাংলার, সেটা বিজেপি একটু এগিয়ে দিয়েছে, মানে আরো জোরসোরের সাথে করছে। কিছুটা তো মমতা ব্যানার্জিও এগিয়ে দিয়েছিলেন না, হ্যাঁ, ঠিক আছে। তো সেই জায়গা থেকে এই যে বাঙালি, মানে পশ্চিমবঙ্গে যে বিজেপির ভাষায় ঘুষপেটিয়া আর মমতা ব্যানার্জির ভাষায় বহিরাগত, মমতা ব্যানার্জি নিজে যতদিন লোকসভায় গিয়েছেন কখনো এই একমাত্র এই বাংলাদেশিতে ভরে গেছে গোটা রাজ্য, এইটা বলা ছাড়া আর কোনো অভিযোগ কি কোনোদিন তুলেছেন? সেটা তিনি যখন বিরোধী ছিলেন, হ্যাঁ, তখন মমতা ব্যানার্জি বেসিক্যালি এনডিএ শরিক ছিলেন এবং এনডিএ পলিসি অনুযায়ী তিনি কাজ করেছেন, ঠিক আছে। তিনি যে খাল কেটে কুমিরটা এনেছিলেন নিজের তাৎক্ষণিক সুবিধার জন্য, আজকে সেই কুমিরই মমতা ব্যানার্জিকে গিলে খেয়েছে। ওই গিলে খেয়েছে, বিরোধী হিসেবে অক্সিজেন দিয়ে তো মমতা ব্যানার্জিকে ওরাই রেখেছে। তা না হলে সুজিত বসু জেলে যাচ্ছে, রতিন ঘোষ ইডি দপ্তরে যাচ্ছে, কই মমতায় অভিষেক তো যাচ্ছে না একবারও। অন্তত জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে, একদিন তুমি আমায় দেখো। সেটা তো ইডির পলিসি আছে, কি লিগাল ব্যাপার সেটা সে বলবে, হ্যাঁ। কারণ কেউ যখন দুর্নীতি করে, সে যদি খুব কাঁচা খেলোয়াড় না হলে, হ্যাঁ, সেটা ইডির পক্ষেও কি আছে। কারণ আমরা তো দেখতে পেলাম কিভাবে ভয়ঙ্কর একটা মেশিনারি নামিয়ে তৃণমূলকে ধরাশায়ী করা হলো। এটাও যেরকম আছে, আবার তুমি যেটা বলছো সেটাও ঠিক। এবং একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা শুভেন্দু প্রথম যে প্রেস কনফারেন্সটা করলেন, সেখানে উনি পরপর দুটো ভুল তথ্য দিয়েছেন। একটা ভুল তথ্য হচ্ছে পশ্চিমবঙ্গে বিএনএস চালু ছিল না, প্রচুর লোকজন বিএনএস এর কেস খেয়ে বসে আছে, হ্যাঁ, এটা হাস্যকর একটা কথা। দ্বিতীয় উনি ইন্টারেস্টিং কথা বলেছেন, সেটা হচ্ছে যে 2025 সালে রেজিস্ট্রার যিনি আছেন, রেজিস্ট্রেশন অথরিটি অফ ইন্ডিয়া, আরজিআই, হ্যাঁ, তারা তো, আমি নামটা হয়তো ভুল বলছি, মনে করতে পারছি না, তারা মমতা ব্যানার্জিকে একটা নোটিশ দিয়েছিলেন, মমতা ব্যানার্জি ওটাকে ফাইল করে রেখে দিয়েছিল। রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, এটা উনি বলেছেন, কারণ রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া নাকি সেন্সাস করতে চেয়েছিল, যেটা মমতা আটকেছে। আচ্ছা, সেন্সাসের যে নোটিশ চালু হবে সেটা কিন্তু 27 সাল থেকে, 25 সালে নয়। আর রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাজ কিন্তু সেন্সাস করা নয়, সেটা সেন্সাস কমিশনারের করার কথা। রেজিস্ট্রার জেনারেলের করার কথা হচ্ছে এনপিআর, এনআরসি। সুতরাং এখান থেকে এটাও বেরোয় যে কেন্দ্র সরকার বা রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া সে এনআরসি করার জন্য নোটিশ দিয়েছিল, হেল্প চেয়েছিল, মমতা ব্যানার্জি সেটাকে ফাইল করে রেখে দিয়েছিলেন, সেটা তিনি কাজে এগোন। মানে শুভেন্দুর এই ভুলভাল ইনফরমেশন থেকে এটাই প্রমাণিত হচ্ছে। কিন্তু আবার একই সঙ্গে এই যখন এই 1951 যে আইনটা, এটা যখন 2003-এ
সংশোধন করা হয়েছিল, হ্যাঁ ওই 55 টাইম, হ্যাঁ 55, তখন যখন 2003-এ সংশোধন করা হয়েছিল তখন কিন্তু মমতা হচ্ছে এই এনডিএ এর দফতরবিহীন মন্ত্রী। তো মমতার না এইটা পারমিশনেই কিন্তু এই আইনটা পাস হয়েছে। ঠিক। যাই হোক, আমরা এখন তৃণমূলকে বাদ দিই, আমরা আবারও গর্গতে ফিরি, যেটা আমাদের মূল আলোচনার বিষয়। এবং আগামীকাল এই যে পুলিশ কাস্টাডিটা শেষ হচ্ছে, কি মনে হচ্ছে যে আবার কি নতুন করে পিসি হতে পারে? সেটা তো সরকারের ইন্টেনশন, হ্যাঁ, যে কি করতে চাইবে। তবে পুলিশ 5 দিনের পুলিশ কাস্টাডি চেয়েছিল, বিচারকের মনে হয়েছে যে এরা বাড়াবাড়ি, এটার কোনো মানে হয় না, তাই তিনি 3 দিনের দিয়েছেন। জেনারেলি যেটা হয়, যদি নন বেলেবল সেকশন থাকেন তাহলে সেই মানে পুলিশ মানে বিচারক সাধারণত বেল দেন না। এবার দেখা যাক কালকে কি হয়। তো এরপর যদি মানে আমরা চাই অবশ্যই গর্গ চট্টোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হোক, কারণ এভাবে আটকে রাখার কোনো মানেই হয় না এবং অকারণই বলা যেতে পারে মানে এরকম ভাবে কাউকে আটকে রাখা। কিন্তু আমরা ধরে নিই যদি যে আরো বাড়লো সময়, আরো উনি জেলের ভিতর থাকেন, সেক্ষেত্রে গর্গর যে রাজনীতিটা সেটা কি হতে চলেছে? গর্গর রাজনীতির কথা আমি যদি বলি, আমি গর্গর রাজনীতি বলতে আমি বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির কথা বলি, তাহলে এটা তো গর্গ সেন্ট্রিক নয়, হ্যাঁ, গর্গর উপরে ডিপেন্ড করছে না। তার অবজেক্টিভ পরিস্থিতি পশ্চিমবঙ্গে আছে, কারণ সারা ভারত জুড়ে বাঙালি নিপীড়িত, নির্যাতিত। এমনকি 4 তারিখে মানুষ রাস্তায় বেরিয়ে দেখে নিয়েছে বিজেপি ক্ষমতায় আসার পরে কাদের দাদাগিরি বেড়েছে। ঠিক আছে, শুধুমাত্র গর্গর উপর এটা ডিপেন্ড করছে না। গর্গ যদি নাও থাকে, গর্গ যদি আমি ধরে নিই, যদি গর্গ বললাম আমি রাজনীতি করবো না, আমি বিদেশে গিয়ে গবেষণা করবো, কিন্তু গর্গ যে ইস্যুগুলোকে অ্যাড্রেস করেছে, হ্যাঁ, গর্গ যে তথ্যগুলোকে মার্কেটে রেখেছে, সেটা বাংলার মানুষ জেনে গেছে। এই ধরনের তথ্য আগে যদি বসু রাখতেন, আবার তৃণমূল হোক, সিপিএম হোক, বাংলা বিরোধীরা হোক, বাংলা বিরোধী বলছে বিজেপি বিরোধীরা হোক, হ্যাঁ, তারা বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে বাংলাকে এক জায়গায় করবে কিনা, বাঙালির যে অপারেশনের ইস্যু, জাতিগত অপারেশনের ইস্যু, লেনিনের রাইট টু সেলফ ডিটারমিনেশনের যে থিওরি, সেটাকে প্রয়োগ করবে কিনা সেটা দেখার। এবং আমার ধারণা যে এটা হতে চলেছে, কারণ যেরকম অ্যাকশন হবে সেরকম রিয়াকশন হবে। হিন্দু মুসলমান দিয়ে বাঙালিকে ভেঙে যদি দুর্বল করতে চায়, বাঙালি নেতারা যারা বিজেপি বিরোধী, তারা বাঙালি দিয়ে বাঙালিকে জুড়তে চাইবে, ঐক্য করতে চাইবে। আপাতত তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হবে 16 তারিখ কি হচ্ছে, মানে পরবর্তী সিদ্ধান্ত কি হচ্ছে সেটার উপরে। অবশ্যই তুমি তো যাচ্ছই, তো আমরা এরপরে আবার জানতে পারবো যে গর্গ চট্টোপাধ্যায়ের পরবর্তী বেল হচ্ছে নাকি পুলিশ কাস্টাডি বাড়ছে, এবং পরবর্তী রাজনীতি কি হচ্ছে, সেই সমস্ত কিছু অবশ্যই জানার জন্য আমাদেরকে আগামী দিনের অপেক্ষায় থাকতে হবে। অনেক ধন্যবাদ তোমাকে এতটা সময় দেওয়ার জন্য। নমস্কার।